ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব 22। বিকেল 4টে, আকাশের মেঘলা ভাবটা এখনও কাটেনি, বরং গুমোট ভ্যাবসা গরমে জনজীবন ওষ্ঠাগত। শহর জুড়ে থমথমে উত্তেজনা। আজ নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। মীর বাড়ির অন্দরমহল থেকে শুরু করে রাস্তার মোড়ে চায়ের দোকান সবখানে এখন একটাই আলোচনা। আবরাজ মীর কি পারবে তার সিংহাসন ধরে রাখতে, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে? নির্বাচন কেন্দ্রের মূল হলরুম তখন রেজাল্ট গণনার কাজ চলছে। বাইরে আবরাজের বিশাল প্রার্থী কর্মী বাহিনী স্লোগান দিচ্ছে, কিন্তু ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যে কিনা সবসময় আত্মবিশ্বাসী টকবক করে ফোটে, সে এখন একটা প্লাস্টিকের চেয়ারে বসে কপালে বিন্দু বিন্দু ঘাম মুছছে। তার সামনে রাখা অ্যাসিস্ট্যান্ট সামিরের আনা 3 নাম্বার আইসক্রিমটাও গলে গলে জল হয়ে যাচ্ছে, কিন্তু আবরাজের সেদিকে খেয়াল নেই। ভাই, লবণ চিনি শরবত খাবেন? আপনার প্রেশার কি ফল করেছে? সামির বিচলিত হয়ে প্রশ্ন করল। আবরাজ দাঁত কিরমির করতে করতে বলে, প্রেশার না, আমার কপার ফল করেছে সামির। এই আর্জন ভাইয়ের জন্য আজ আমার সব শেষ হতে বসেছে। আসলে ঘটনা ঘটেছিল আজ সকালেই। নির্বাচন মানেই টাকার খেলা। ভোট চুরির জন্য যে সে বিশাল বড় টিমটা হায়ার করে হয়েছিল, তাদের আজ সকালে বিশাল অঙ্কের একটা পেমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আরজান গতকাল রাতেই আবরাজের সমস্ত বিজনেস অ্যাকাউন্টই সিজ করে দিয়েছে। পকেটে ক্রেডিট কার্ড আছে, কিন্তু সেখানে 1 পয়সাও লেনদেন হচ্ছে না। ক্যাশ যা ছিল তা গত রাতেই শেষ। টাকা ফুল ক্লিয়ার না করলে কাজ হবে না, বিপক্ষ দল আর বুথ দখলকারীরা সাফ জানিয়ে দিয়েছে। এদিকে রেজাল্ট কাউন্টিং প্রসেস একের পর এক ধাক্কা আসছে। আবরাজ নিজের মনেই বিড়বিড় করছে, এই 20 টাকার বউয়ের চক্করে পড়ে আজ আমার কোটি টাকার ক্যারিয়ারের 12টা বাজলো। হলরুমের এক কোণে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে নৈশী। তার চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তি। পরনে সাধারণ সুতি শাড়ি, চুলে খোপা। সেও এই কেন্দ্রের প্রার্থী। নিশি জানে আবরাজ এখন কতটা ছটফট করছে ভেতরে। সে ধীর পায়ে আবরাজের দিকে এগিয়ে গেল। আবরাজ তাকে দেখেই চলে উঠল। কি, নিজের জয় দেখতে এসেছ, নাকি আমার পতন? আবরাজের রুক্ষ গলায় বলল। নৈশী মুচকি হেসে বলল, বউকে এভাবে কেউ বলে? আমি তো ভাবলাম স্বামীর বিজয় মালা পরাতে আসব, কিন্তু এখানে এসে দেখছি আপনি আইসক্রিম দিয়ে গোসল করছেন। চুপ থাকো নৈশী, রাজনীতি আর ঘর এক করো না। আবরাজ খামতে খামতে বলল। সে মুখ বাঁকিয়ে বলল, একদিনের বউয়ের কত চোপা। নৈশী নিচু হয়ে আবরাজের কানের কাছে ফিসফিস করে বলল, মীর আবরাজ রাজনীতিতে সততা লাগে না ঠিকই, কিন্তু ব্যাকআপ লাগে। আপনার তো নিজের পকেটই এখন ভাইয়ার দখলে। ভাবুন তো, আপনার ওই 20 টাকার বউ যদি আজ এমপি হয়ে যায়, তবে আপনার কি হবে? আবরাজ থমকে গেল। সত্যিই তো, নিশি যদি জিতে যায়, তবে তো তাকে বউয়ের আঁচলের নিচে থাকতে হবে। এটা মীরবাড়ির বড় ছেলের ইগোতে প্রচণ্ড আঘাত। অন্যদিকে কেন্দ্রের বাইরে গাড়ির ভেতরে বসে আছে সাজ আর আবরাজের মা। সাজ বারবার ফোন চেক করছে আরভিদ ভাইয়ের কোনো মেসেজ এলো কি না, সেটা নিয়ে তার যত ভয়। আর আবরাজের মা কুলকুল করে খামছেন। তিনি এক ছেলেকে নিয়ে শান্ত হতে না হতেই আর এক ছেলের শত্রু নিয়ে ঘরে ঢুকেছে। তার উপর আরজানের ওই কঠিন শাস্তি। শ্বাস ফিসফিস করে বলল, আমায় কেন যেন মনে হচ্ছে আবরাজ ভাই আজ হারবে। আর আবরাজ ভাই হারলে কি নৈশী আপু আমাদের বাড়িতেই থাকবে? ভাবো তো, আবরাজ ভাই ভাত চাইলে নৈশী আপু হয়তো বলবে, আগে বিল পাস করো, তারপর খাবার খাবে। মা কপালে হাত দিয়ে বসে রইলেন। চুপ কর সাজ। আরজানের শাসন আর আবরাজের পাগলামি, এই দুই ভাইয়ের মাঝে পড়ে আমাদের জীবনটা তেজপাতা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই হলরুমের ভেতর থেকে একটি শোরগোল ভেসে এলো। রিটার্নিং অফিসার মাইক হাতে নিলেন। আবরাজ ছিট ছেড়ে উঠে দাঁড়ালো। তার বুক ধুরধুর করছে। সামির শেষ চেষ্টা হিসেবে একটা ঠান্ডা পানির বোতল এগিয়ে দিলেন। আবরাজ এক চুমুক অর্ধেক শেষ করে ফেলল। অফিসারের ঘোষণা করলেন, নির্বাচন কেন্দ্রের সব শেষ খবর অনুযায়ী মীর আবরাজ এবং নৈশী ইসলামের মধ্যে ভোটের ব্যবধান মাত্র 10।
এখনও 3টি বুথের ফলাফল আসা বাকি। আবরাজের কপালে ঘাম এবার ঝরঝর করে পড়তে শুরু করলো। 10 ভোট? পকেটে টাকা থাকলে এই 10 ভোট কেন, 10,000 ভোট কেনা যেত। কিন্তু আর জানে সেই ভালোবাসা কত টাকা কিলো। থিওরি আজ আবরাজের সত্যি রাস্তায় নামিয়ে এনেছে। নৈশি তখনও শান্ত। সে ডায়েরিতে কি যেন লিখছে। আমরা 4 চোখে সেদিকে তাকিয়ে ভাবলো, এই মেয়েটা কি আসলেও মানুষ নাকি ডাইনি? কাল রাতে বাসর হওয়ার কথা ছিল, আর আজ সে প্রতিদ্বন্দ্বী হয়ে তার সামনে দাঁড়িয়ে মুচকে হাসছে। হলরুমের ভিতরের থমথমে ভাবটা যেন কাটছেই না। শেষ 3 বুথের ফলাফল যখন কম্পিউটারে এন্ট্রি হচ্ছিল, তখন বিরোধী দল, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী আর জামাতের শিবিরের নেতাদের মুখে এক চিলতে বিজয়ের হাসি। তাদের মাথায় তখন আকাশ ভেঙে পড়ার জোগাড় হওয়ার ঠিক আগের মুহূর্ত। আসলে আবরাজ আর নৈশির এই বিয়েটা তো তার এমনি এমনি দেওয়া হয়নি। এর পেছনে ছিল এই 2 দলের এক গভীর রাজনৈতিক চাল। তারা ভেবেছিল 2 হেভিওয়েট প্রার্থীকে গোপনে বিয়ে দিয়ে একটা পারিবারিক আর রাজনৈতিক নাটক তৈরি করবে। এতে আবরাজের মনোযোগ সরবে, মেয়ের বাড়ির ভোট ব্যাংক ভাঙবে, আর মাঝখান থেকে তারা ফায়দা লুটে ছক্কা মারবে। এত পরিকল্পনা করে, এত কষ্ট করে যে আবরাজ আর নৈশির বিয়েটা তারা দিল, এখন দেখা যাচ্ছে সেই গুটি তাদের নিজেদের দিকেই উল্টে যাচ্ছে। রিটার্নিং অফিসার চশমাটা নাকের ডগার উপরে নামিয়ে চূড়ান্ত সিটটা হাতে নিলেন। মাইকটা অন হতেই পুরো হলরুমে পিনপতন নীরবতা। সামির তখন চোখ বন্ধ করে মনে মনে সব পীর আউলিয়ার নাম জপছে। আবরাজ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ নৈশির দিকে। আর নৈশি তখনও তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ধরে রেখেছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী অফিসারের গম্ভীর কণ্ঠস্বর লাউড স্পিকারের প্রতিধ্বনিত হলো। স্বতন্ত্র এবং জামাতের সমর্থিত প্রার্থীকে বিপুল ব্যবধানের পেছনে ফেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র 7 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মীর আবরাজ রোদ। মুহূর্তে মধ্যে হলরুমের মাইকে বাইরে আবরাজের কর্মী সমর্থকদের গগন বিদারী স্লোগান আকাশ পাতাল কেঁপে উঠল। জয় বাংলা, জয় মীর আবরাজ ধ্বনির চারপাশ মুখরিত। ফলাফল শোনা মাত্রই হলরুমে এক কোণে দাঁড়িয়ে থাকা স্বতন্ত্র আর জামাতের নেতাদের মাথায় যেন আক্ষরিক অর্থে হাত উঠে গেল। তাদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তারা এইমাত্র কোনো জীবন্ত ভূত দেখছে। তাদের সব পরিকল্পনা, সব ষড়যন্ত্র একদম পানিতে ভেসে গেল। এত নাটক করে 2 মেরুর 2 মানুষকে এক ছাদের নিচে এনেও আবরাজ মীরকে হারানো গেল না। মাঝখান থেকে কোনো লাভই হলো না, উল্টো মীর বাড়ির ক্ষমতা আরও শক্তপোক্ত হলো। এদিকে নৈশি সব হারিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার এতদিনের নিখুঁত হিসাব, তার রাজনৈতিক ক্যারিয়ারের সর্বপ্রথম বড় স্বপ্নটা এভাবে মাত্র 7 ভোটের জন্য ধুলোয় মিশে যাবে, সে ভাবতেও পারেনি। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, যা সে তীব্র অভিমানে চেপে রাখার চেষ্টা করলো। আবরাজ এতক্ষণ ঘামছিল, কিন্তু নিজের বিজয়ের ঘোষণা শুনতেই তার ভেতরে সেই যেটা উদ্ধত এবং অহংকারী রূপটা মুহূর্তেই ফিরে এলো। সে ধীর পায়ে নৈশির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার পকেটে টাকা ফ্রিজ থাকতে পারে, কিন্তু তার রাজকীয় ইগো এখনও এভারেস্টের চূড়ায়। আবরাজ পকেটে হাত দিয়ে, যদিও পকেট খালি, তবুও একটা বাঁকা হাসি এসে নৈশির খুব কাছে এসে ঝুঁকে এলো। ফিসফিস করে বলল, কি যেন বলেছিলে এমপি সাহেবা? বউয়ের আঁচলের নিচে থাকতে হবে আমাকে? মীর আবরাজের হারাতে হলে শুধু রাজনৈতিক জানলে হয় না নৈশি, মীর বংশের রক্ত থাকতে হয়। নৈশি কোনো কথা না বলে শুধু বড় বড় চোখে আবরাজের দিকে তাকিয়ে রইল। তার সমস্ত জেদ আর অহংকার যেন এই এক পরাজয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। কাল রাতে বাসরটা হয়নি পলিটিশিয়ান বউ। আবরাজ নৈশির কানের কাছে মুখ নিয়ে গিয়ে অত্যন্ত ঠান্ডা কিন্তু কড়া গলায় বলল, আজ রাতে ঘরে চলো, ভোট তো শেষ। এবার মীর আবরাজের নিজস্ব আদালতে শুরু হবে। মীর বাড়ির অবাধ্য ছেলেকে জব্দ করতে এসে নিজেই ফেঁসে গেছ। তার মজাটা আজ হাড়ে মজ্জায় বুঝিয়ে দেব। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির ভিতরে বসে আছে সাজ আর আবরাজের মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাজ হাততালি দিয়ে বলল, আবরাজ ভাই জিতে গেছে, এবার নৈশি আপুর খবর আছে। মীর বাড়ির ছেলেদের সাথে পাঙ্গা নেওয়া যে কত বড় ক্রাইম, সেটা এবার ও বুঝবে।
কিন্তু সাজের নিজের বুকের ভেতর তখনও ধকধক করছে। আবরাজ ভাই তো জিদে নিজের মজা বোঝানোর মিশন শুরু করেছে, কিন্তু তার নিজের কি হবে? আরফিদ ভাই যদি কাল সকালে আরজান ভাইকে তার স্বাধীনের ব্যাপারটা বলে দেয়? চেম্বারের বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি একটু বেড়েছে। এসি হিমশীতল বাতাসের মধ্যে বসে আছে মীর আরব্রিজ রাজ। তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল কেসটা স্টাডির সমাধান করতে চলেছে। মাথার নিউরনে ঝড় বয়ে দিয়ে সে অবনীকে চিরদিনের মতো নিজের করে নেওয়ার এমন এক ফোন দিয়ে এটেছে যা শুনলে দুনিয়ায় কোনো মেডিকেল কাউন্সিল তার ডাক্তারি লাইসেন্স রাখবে না। কিন্তু রাজের এখন একটাই নীতি, প্রেমে আর মেয়ের ছেলেদের ডিকশনারিতে কোনো নিয়ম খাটে না। আবুনির চেম্বারে বসিয়ে রেখে রাজ ধীর পায়ে বাইরে ওয়েটিং রুমে এলো। সেখানে চিন্তিত মুখে সোফায় বসে আছেন অবনীর বাবা। রাজকে আসতে দেখে তিনি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন। ডাক্তার সাহেব, আমার মেয়েটা এখন কেমন আছে? ও কি পুরোপুরি সুস্থ? ভদ্রলোকের গলায় একজন অসহায় বাবার আকুতি। রাজ মুখে অত্যন্ত গম্ভীর, পেশাদার এবং চিন্তাশীল একটা ভাব ফুটিয়ে তুলল। চশমাটা নাকের ওপরে ঠিকঠাক করে একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন আঙ্কেল, সামাজিকভাবে অবনী এখন সুস্থ। ওর প্যানিক অ্যাটাক কমেছে, ঘুমও হচ্ছে, কিন্তু একটা বড় কিন্তু থেকে গেছে। অবনী বাবা চমকে উঠলেন। কিসের কিন্তু বাবা? রাত চারপাশ একটু দেখে নিয়ে গলা নামিয়ে বলল, অবনী, এই পুরো মানসিক সমস্যার মূল শিকড়টা কোথায়? ওর আগের বিয়েটা, তাই তো? সেই বিয়ে নামক ট্রমাটা ওর অবচেতন মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এখনও বাইরে ভালো দেখালেও মনের ভেতরে পুরুষদের প্রতি, বিয়ের প্রতি এক তীব্র ভয় আর অবিশ্বাস লুকিয়ে আছে। এই ট্রমা থেকে ও আদৌ বের হতে পেরেছে কিনা তা পরীক্ষা করার জন্য ওকে আবার বিয়ে করতে হবে। কি? অবনীর বাবা আকাশ থেকে পড়লেন। চোখ দুটো চড়ক গাছ করে বললেন, তুমি কি বলছো ডাক্তার সাহেব? মেয়েটা সবে একটু সুস্থ হলো, আর এই অবস্থায় তাকে আবার বিয়ে দেব? কার সাথে দেব? যদি আবার কোনো অঘটন ঘটে? ভদ্রলোক এভাবে ভড়কে যেতে দেখে রাজ মনে মনে হাসল, কিন্তু মুখে আরও গম্ভীর হয়ে বলল, আরে আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আমি কি সত্যি সত্যি বিয়ের কথা বলছি? এটা হচ্ছে সাইকোলজিস্ট একটা বিশেষ মেথড, যাকে বলে রোড ব্লক থেরাপি। আমরা একটা ফাইল ম্যারেজ বা নকল বিয়ের আয়োজন করব। এটাও আসলে একটা থেরাপি সেশন। নকল বিয়ে? সেটা আবার কেমন থেরাপি? অবনীর বাবা এখন পুরোপুরি কুয়াশা কাটিয়ে উঠতে পারছেন না। রাজ অত্যন্ত আত্মবিশ্বাসীর সাথে বুঝিয়ে বলতে লাগলো, হ্যাঁ, একদম নকল। একটা সাজানো বাসরঘর থাকবে, একজন ভুয়া কাজী থাকবে। আমরা দেখব বিয়ের এই পুরো প্রসেসটার মুখোমুখি হলে অবনী কেমন রিয়েক্ট করে। ও যদি ভয় না পেয়ে স্বাভাবিক থাকে তবে বুঝতে হবে ওর ট্রমা কেটে গেছে। আর যদি ও প্যানিক করে তবে আমি তো ডাক্তার হিসেবে পাশেই আছি, সামলে নেব। আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। আপনার মেয়ের ভবিষ্যতের জন্য এই পরীক্ষাটা খুব দরকার, জরুরি। অবনীর বাবা কিছুক্ষণ রাজের চোখের দিকে তাকিয়ে রইলেন। রাজের চোখে তখন একজন সৎ দায়িত্ববান চিকিৎসকের আকুলতা। ভদ্রলোক একটা লম্বা শ্বাস ফেলে বললেন, তুমি যখন বলছো বাবা, তখন নিশ্চয়ই এই ভালোর জন্যই বলছো। আমি রাজি, কিন্তু এই নকল বিয়ের পাত্র কোথায় পাবো? রাজ মনে মনে বলল, পাত্র তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে, মীর বংশের সুযোগ্য সন্তান। তবে মুখে বলল, বাইরের কাউকে জড়ালে তো জানাজানি হয়ে যাবে আঙ্কেল। তাই থেরাপির স্বার্থে এই সাইকোলজিস্টটা আমিই হব। আমি নকল বরের পার্টটা প্লে করব, যাতে ও কোনো রকম রিস্কে না পড়ে। অবনীর বাবা রাজের হাত দুটো চেপে ধরলেন। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বাবা? তুমি আমার মেয়ের জন্য কত কিছু করছো। রাজ মনে মনে ভাবলো, ঋণ শোধের ব্যবস্থা তো আজ রাতেই করছি আঙ্কেল। একেবারে কাজী দিনমোহর সব রিয়েল থাকবে। পরিকল্পনা অনুযায়ী রাজ আর দেরি করলো না। তার এক পরিচিত এক আসল কাজীকে আগে থেকেই ফোন করে চেম্বারে পৌঁছানোর পেছনের দরজা দিয়ে ডেকে আনলেন। কাবিননামার কাগজে দেনমোহরের ঘরটা মোটা অঙ্কের টাকাও বসানো হয়ে গেছে। বাড়ির লোক, অবনী কিংবা অবনীর বাবা কেউ যাতে বিন্দুমাত্র টের না পায় সেজন্য পুরো বিষয়টাকে সাইকোলজিস্ট ড্রামা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অবনী শুধু জানবে এটা তার চিকিৎসার শেষ ধাপ, একটা থেরাপি সেশন। অথচ সেশন শেষে সে যখন সই করবে তখন সে আর ডক্টর রাজের পেশেন্ট থাকবে না, হয়ে যাবে মীর আবরিজ রাজের বৈধ স্ত্রী।
কাজী সাহেব যখন রেজিস্ট্রি খাতা নিয়ে রাজের পার্সোনাল চেম্বারে ঢুকলেন তখন অবনী ফ্রু কুচকে তাকালো। রাজ অত্যন্ত শান্ত গলায় বলল, অবনী, ভয় পেও না, এটা তোমার লাস্ট সেশন, একটা থেরাপি গেম, জাস্ট সাইন করে দাও আর কবুল বলে দাও। সাক্ষীও রেডি, দেনমোহরও, তারপর তুমি চিরকালের মতো মুক্ত। অবনী বুঝতে পারল না এই মুক্ত শব্দের আড়ালে রাস্তাকে কোনো বাঁধনে বাঁধতে চলেছে। বাইরে তখন ঝিরঝিরি বৃষ্টির শব্দটা আরও মিষ্টি শোনাচ্ছে। মেয়ের বাড়ির ছেলেদের রক্তে বুঝি এই পাগলামিটাই মিশে আছে। যেখানে প্রেম নিষিদ্ধ সেখানেই তারা আইন ভেঙে নিয়ম মুচকে ভালোবাসা ছিনিয়ে আনে। চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আর গল্প ভ্রমর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।